মৃত্তিকাকে জব্দ করে নিজের অধিকার বুঝে নিল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণকে আবারও মারতে চলে এসেছিল মাস্কম্যান। শুধুমাত্র নিজের গায়ের জোরে আর বুদ্ধির জোরে মাস্কম্যানের থেকে বেঁচে তো গেছে শ্রাবণ, কিন্তু খুব ভয় পেয়েছে। ওম তখন চলে এসেছে আর বলে, কি হয়েছে তোমার? তুমি এমন ছটপট করছো কেন? শ্রাবণ তখন বলতে থাকে, ওই মানুষটা আবারও চলে এসেছে। ও ওই বাড়ির ঠিকানা পেলো কি করে? এবার তো আমাকে শেষ করে দেবে। কি করে বাঁচবো আমি? না না, আমাকে বাঁচতেই হবে, আমার ওপর যে অনেক দায়িত্ব রয়েছে। তখন ওম বলে, কি বলছোটা কি তুমি ধুস, আমি এই ঘর থেকে চলে যাচ্ছি। শ্রাবণ তখন বলে, না না, যাবেন না, আপনি এই ঘরেই থাকুন, আপনি প্লিজ কোথাও যাবেন না। ওম বলে, বাবা, এক্ষুনি তো এই ঘরে থাকার কথা বললে তেলে বেগুনে জ্বলে উঠছিলে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছিলে, শেষ পর্যন্ত আবারও আমাকে এই বাড়িতে রাখতে চাইছো? কি ব্যাপার বলো তো? তোমার ব্যাপার স্যাপার কিন্তু আমি খুব একটা বুঝতে পারছি না। শ্রাবণ বলে, মাস্কম্যান চলে এসেছে, আমাকে মেরে দেবে। ও আমার ঠিকানা জানলো কি করে? তখন ওম বলে, কে এসেছে, কোথায়? দেখছি না তো কাউকেই। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? কি উল্টো পাল্টা বকছো? কই, এই ঘরে তো কেউ নেই। আর শোনো শ্রাবণ, তোমাকে একটা কথা আমি আগে থেকেই জানিয়ে রাখি, অন্য কাউকে আমি তোমাকে মারতে দেব না। কারণ তোমাকে মারার সুযোগটা আমি কেন ছাড়বো? তুমি আমাকে যেভাবে কষ্ট দিয়েছো, আমি প্রত্যেকটা বদলা নিতে চাই তোমার উপরে। তাই কাউকে আমি তোমার কোনো ক্ষতি করতে দেব না। তোমার ক্ষতি যদি কেউ করে সেটা হলো মিস্টার ওমকার ঘোষ, এছাড়া আর কেউ না। বলেই ওম শুয়ে পড়ে। আর তখনই শ্রাবণ খুব কান্নাকাটি করতে থাকে, ভাবতে থাকে, এত বড় শত্রু কে, যে এইভাবে মাস্ক পরে এসে বারবার আমাকে আঘাত করতে চাইছে? কে হতে পারে? অন্যদিকে মাস্কম্যান নিজের মুখটা দেখায়, সে হলো মৃত্তিকা, আর কেউ না। মৃত্তিকাই মারতে চাইছে শ্রাবণকে, কারণ শ্রাবণ একটু একটু করে ঘোষবাড়ির পুরো চেহারাটা বদলে দিতে চাইছে, যেটা মৃত্তিকার একদমই পছন্দ হচ্ছে না। তাই মেরে ফেলতে চাইছে শ্রাবণকে। এর মধ্যেই দেখা যায় একটা কথা বারবারই ভাবতে থাকে শ্রাবণ, যে সে কার কি ক্ষতি করেছে যার জন্য মারার জন্য এভাবে উঠে পড়ে লেগেছে। সকাল হয়ে গেছে। এরপরই শ্রাবণ উঠে রান্নাঘরে চলে যায়, পুজো দিয়ে দিয়েছে, আর তারপর রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। এরপর শ্রাবণ ঘি বানাচ্ছে। তখনই চলে এসেছে সমরেশ আর বলে, ঘি বসুদাও বানাতো। আর তারপর শ্রাবণ বলে, তাই? মাও এরকমভাবে বানাতো? আপনি আসুন আমার কাছে, বলুন তো এরপরে কী দিতে হবে। এরপর দুজনে মিলে খুব সুন্দরভাবে ঘি রান্না করতে থাকে। অন্যদিকে দেখা যায় যে সবাই চলে এসেছে, পাড়া প্রতিবেশীরা। রানুকে বলে, রানু, বাড়িতে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাই না? রানু তখন বলে, হ্যাঁ তো, আসলে এটা হচ্ছে ঘি তৈরি করার গন্ধ। আজকে আমাদের বৌমা শ্রাবণ সকালবেলায় উঠে পুজো টুজো দিয়ে নিজেই সমস্ত রান্নাবান্না শুরু করে দিয়েছে। আমাদের ঘরের বউটা খুবই লক্ষ্মীমন্তর। এর মধ্যেই চলে এসেছে রোহিণী আর অভি। রোহিণী এসে তখন বলে, কাকি, এই ঘরের থেকে কি গন্ধ বেরোচ্ছে বলো তো? ঘরে তো আর থাকাই যাচ্ছে না। রানু তখন বলে, ও মা, তুই জানিস না? আরে বাবা, এটা তো হলো ঘিয়ের গন্ধ। ঘি তৈরি করছে শ্রাবণ, তাই গন্ধ বেরোচ্ছে, সকাল সকাল চারিদিকে গন্ধটা ছড়িয়ে গেছে। এরপর রোহিণী বলে, জাস্ট বিরক্তিকর, এই গন্ধের জোরে এখানে থাকা যাচ্ছে না। এরপর ওম ডিরেক্ট রান্নাঘরে যায়। সমরেশ আর শ্রাবণকে দেখে একসাথে বলে, শুনেছিলাম যে দুটো খারাপ মানুষ একসাথে থাকলে অনেক কিছুই করতে পারে, আজ তা মিলিয়ে নিচ্ছি চোখের সামনে। এসব কি করছো? সারা ঘরে ঘিয়ের গন্ধ হয়ে গেছে তো। তখনই শ্রাবণ বলে, তো কি হয়েছে? আরে বাবা, যেই বাড়িতে রুটি রোজগারে শুরুই হয় এই ঘি দিয়ে, মাখন এই সমস্ত দিয়ে, তো সেই বাড়িতে ঘিয়ের গন্ধ বেরোবে না তো কিসের গন্ধ বেরোবে? অদ্ভুত। দাদু সমস্ত কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। এরপরে ওম বলে, এসব বাড়াবাড়ি করো না তুমি শ্রাবণ। শ্রাবণ বলে, করব, 100% করব, কেন, আপনি কি করে আটকাবেন? এরপর সমরেশ তো চলে যায়। আর ওম তখন বলে, এসব করে তুমি কি প্রমাণ করতে চাইছো? যে তুমি এই বাড়ির বউ, যোগ্য বউ, সেটা কোনোদিনও প্রমাণ করতে পারবে না তুমি। শ্রাবণ তখন বলে, আমি কি পারবো আর কি পারবো না সেটা নিশ্চয়ই আমি আপনার থেকে শিখবো না। দেখুন, আপনি এত বকবক করবেন না, যান নিজের কাজে যান তো, আমাকে বিরক্ত করছেন কেন? ওম তখন বলে, আমি তোমাকে বিরক্ত করছি শ্রাবণ? সব তুমি কি বলছো? শ্রাবণ বলে, ভুল তো কিছু বলেছি বলে মনে হয় না, যা বলেছি একদম ঠিক কথাই বলেছি। এরপরেই ওম তখন বলে, সেই তুমি সব ঠিক বলো আর বাকি সবাই ভুল, তাই তো? এর মধ্যেই রানু তখন বলে, আমি এক কাজ করি, ওপর থেকে থালাবাটিগুলো নামিয়ে নিয়ে আসি, তাহলে ভালো হবে। এর মধ্যেই শ্রাবণ আর ওমের মধ্যে ঝামেলা লেগে যায়। ওম তখন বলে, শ্রাবণ। শ্রাবণ বলে, চুপ করলেন কেন, বলুন। আপনার অতীতের অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে, এই গন্ধটা অতীতকে টেনে নিয়ে আসছে, তাই না? ওম তখন চুপ করে গেছে। এর মধ্যেই
তখনই শ্রাবণ বলে, ও কাকি, বলছি সব গোছানো হয়ে গেছে? কাকি তখন বলে, হ্যাঁ, এবারে ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু করলেই হয়ে যাবে। তখনই শ্রাবণের একটা ফোন আসে, শ্রাবণ বাইরে চলে যায়। এর মধ্যে অভি বলে, কি শ্রাবণ, আমাকে সব দিক থেকে তুমি সরিয়ে দিতে চাইছো, তাই তো? তুমি এই রকমভাবে আমাকে সরিয়ে কি ভেবেছো সবটা জয় করে নেবে? দেখো শ্রাবণ, আমি কিন্তু এখনও তোমাকে ভালোবাসি। তুমি যতই আমাকে দূরে ঠেলে দাও না কেন, ওমকার ঘোষকে বিয়ে করো না কেন, তোমার প্রতি ভালোবাসা কিন্তু আমার কোনোদিনও কমবে না, কমেনি আর কমবেও না। তখনই শ্রাবণ বলে যে, দেখো অভি, তুমি রোহিণীকে বিয়ে করেছো, তাই তুমি আর এই সমস্ত কথাগুলো বলো না, শুনতে না ভালো লাগছে না। অভি তখন বলে, আমি সম্পত্তির জন্যও রোহিণীকে বিয়ে করিনি, আর আমি এই বাড়িতে ঘর জামাই থাকবো বলেও রোহিণীকে বিয়ে করিনি। আমি বিয়ে করেছি শুধুমাত্র তোমার জন্য। দেখো প্লিজ, তুমি যদি একবার বলো, এখনও আমি রোহিণীকে ছেড়ে দিয়ে তোমার সাথে চলে যেতে পারি অনেক দূরে। শ্রাবণ বলে, না, আমি তোমাকে ভালোবাসি না, আর আমি এখন মিস্টার ওমকার ঘোষের স্ত্রী, তাই এ সমস্ত কথা বলবে না, একদম মনে থাকে যেন। এর মধ্যেই দেখা যায় যে সানায়া বলতে থাকে ভেঙ্কিকে, ভেঙ্কিদা, তুই আমার ফোনটাতে একটু ভিডিও তুলে দিস তো। কিন্তু ভেঙ্কি ফোনের বাহানা করে বেরিয়ে যায়। সানায়া বুঝতে পারে ভেঙ্কি তার থেকে দূরে যেতে চাইছে। এর মধ্যেই রোহিণী আর অভি চলে এসেছে, অভিকে কান ধরে নিয়ে এসেছে। আর তখন শ্রাবণের এই অবস্থা দেখে ওম বলে, এটা কীরকম ধরনের জিনিস হচ্ছে? আর শ্রাবণ বলে, আরে ও তো আমার নন্দাই আর আমি ওর বৌদি ভাই, এই দুটো সম্পর্কে এরকম কিছু হয়েই থাকে। নাও রোহিণী, এবার তুমি বলো যে তুমি অভির ভাত কাপড়ের দায়িত্ব নিলে সারা জীবন। রানু তখন বলে, এ কি, এমনটা বলবে কেন? শ্রাবণ বলে, হ্যাঁ ঠিকই তো বলেছি। ওম তখন বলে, রোহিণী তো এই বাড়ির মেয়ে, হিসাব মতন বিয়ে করে ওর শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু ও অভিকে বিয়ে করে এই বাড়িতেই থেকে গেছে। অভি এই বাড়ির ঘর জামাই, তাই রোহিণীই তো অভিকে বসিয়ে বসিয়ে খাওয়াবে, তাই না? রোহিণী বলে, শোন দাদাভাই, অন্তত এই বাড়ির ছেলেদের থেকে অভি অনেক ভালো। আমার এই সমস্ত কিছুতে কোনো গায়ে লাগে না। তোরা যা খুশি বলছিস বল, তাতে আমার কিচ্ছু যায় আসবে না। আমি এখন ঠিক আছি। অভি, তুমি ভাত কাপড়ের থালাটা আমাকে দাও। এরপরেই অভি ভাত কাপড়ের থালাটা দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় ওমের হাতেও ভাত কাপড়ের থালা তুলে দেয় কাকিমা, আর বলে, নে ওম, এবারে ওই শ্রাবণের হাতে এটা তুলে দিয়ে বল, সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব নিলি। এর মধ্যেই তখনই ওম বলে, সারা জীবনের জন্য আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম শ্রাবণ। শ্রাবণ তখন বলে, আমি একটা আপনার জন্য জিনিস এনেছি, দাঁড়ান। বলেই সেই ফটো ফ্রেমটা নিয়ে আসে, যেটার মধ্যে প্রচুর ফটো আটকে রেখেছে, একই সুতোয় বেঁধে রেখেছে। আর তখনই শ্রাবণ বলে, মিস্টার ঘোষ, আমি আজকে থেকে আপনার পরিবারের সবকটা মানুষকে এক সুতোয় বেঁধে রাখবো, সেই চ্যালেঞ্জটাই নিলাম। কিন্তু ওম তখন বলে, পারবে না, কোনোভাবেই পারবে না। প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে এত কষ্ট, আঘাত, যন্ত্রণা, ব্যথা দেব যে তুমি কিচ্ছু করে উঠতে পারবে না। কিন্তু শ্রাবণ জানে মৃত্তিকা ঘোষ, ওম, রোহিণী, এদেরকে কি করে জব্দ করে নিজের অধিকারটা বুঝে নিতে হবে, আর এই বাড়িতে সবার মনের মধ্যে ভালোবাসার বীজ বুনে দিতে হবে।